I am the last person from the Department of Agronomy who will deliver the lecture for today and tomorrow. Hopefully, tomorrow we can complete the course. যাই হোক, তোমাদের মোটামুটি উইড সায়েন্সের যে জায়গাগুলা কিছু ম্যানুয়ালি পড়ানো ছিল আগে আমরা যখন নর্মাল কন্ডিশনে ছিলাম, আর এখন নিউ নর্মাল কন্ডিশনে আইসা স্যাররা বাকি জিনিসগুলো মোটামুটি শেষ করছে। এখন আমি যে জিনিসগুলো টাচ করার চেষ্টা করব সেটা হলো যে কেমিক্যাল উইড কন্ট্রোল, তারপরে বিভিন্ন ক্রপের যেই কিছু রিকমেন্ডেড হার্বিসাইড আছে সেই হার্বিসাইড, ক্রপ বেসড হার্বিসাইডের নাম, আর হলো যে টক্সিক সিমটমস অফ হার্বিসাইডস, ফাইনালি ইফেক্ট অফ হার্বিসাইডস অন এনভায়রনমেন্ট। এর মধ্যে কি কোনোটা টাচ করা হয়েছে? স্যাররা কি টাচ করছে কোনোটাতে? আমি যে টপিকগুলোর কথা বললাম সেই টপিকগুলোর মধ্যে স্যাররা কি কোনোটা টাচ করছে? না স্যার। আচ্ছা, তাহলে কেমিক্যাল উইড কন্ট্রোলটা হলো তোমার যেটা আমরা, এটা এখন সবচেয়ে পপুলার যে মেথড অফ উইড কন্ট্রোল। কেন পপুলার উইড কন্ট্রোল মেথডটা, কেমিক্যালটা কেন পপুলার বলো তো? স্যার হার্বিসাইড এগুলো ইনক্লুড আছে। কি আছে? ইজিলি অ্যাভেলেবল স্যার, আর মানে সহজে কন্ট্রোল করা যায় উইডগুলা, আর তাড়াতাড়ি কাজ করে। গুড। আর বেশি পরিমাণে করা যায়। আর কি স্যার? ইকোনমিক্যাল। গুড। এই যে লাস্ট পয়েন্টটার মানে সবগুলাই পয়েন্টই ভ্যালিড ছিল, লাস্ট পয়েন্টটা হইয়া মানে তোমাদের যে ইয়াগুলো এগুলো কমপ্লিট হয়ে গেল। দ্যাট মিনস শোনো, ডে বাই ডে এখন কিছু করার নাই, ওয়ার্ল্ড যেভাবে চলতেছে অথবা আমাদের ক্রপ প্রোডাকশনের, ক্রপের প্রডিউস মানে ক্রপের দাম, আমাদের প্রডিউসের দাম বাড়তেছে না কিন্তু প্রোডাকশন কস্ট বাড়তেছে। তো সেক্ষেত্রে অবশ্যই কস্ট ইফেক্টিভ মেথডটাই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন থাইকা যায় আমরা তাহলে এনভায়রনমেন্টাল কি করব? এখন তোমাদের অবশ্যই ম্যাডাম পড়ানোর কথা, এটা পড়াইছে কিনা আমি জানি না। রেসিডুয়াল ইফেক্ট, যে এনভায়রনমেন্টে কতদিন থাকে কেমিক্যালের ইফেক্ট, তোমরা ম্যাডাম যদি পড়াই থাকে পড়াইলো, না হলে কেমিস্ট্রিতে তোমরা এগুলো পড়বা যে ম্যাডাম পড়াননি। রেসিডুয়াল ইফেক্ট যে মানে তোমার কতদিন পর্যন্ত থাকবে। কেন হার্বিসাইডের ক্লাসিফিকেশনে পড়ো নাই? হার্বিসাইডের ক্লাসিফিকেশন তো পড়ছো, প্র্যাকটিক্যালে থিওরিতে তো পড়ার কথা। জি স্যার। জি স্যার পড়েছি। ওইখানে আছে না রেসিডুয়াল, নন রেসিডুয়াল হার্বিসাইড। প্রতিটা জিনিসই আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, এখন আমরা একটু মানে বুঝা পড়ার চেষ্টা করব, তাহলে মনে থাকবে। যাই হোক, এটা তোমার কেমিক্যাল উইড কন্ট্রোলটা আসলে শুরু হয়েছে 1930 সাল থেকে। 1930 সালে এর ইনিশিয়েশনটা হয়েছে, কারণ যেহেতু দেখা গেছে যে অক্সিন এবং অক্সিন একটা প্ল্যান্ট হরমোন, তোমরা জানো। অক্সিন যখন অক্সিন নিয়ে কাজ করতে যাইয়া তখন মনে হয়েছে যে যেহেতু কেমিক্যাল দ্বারা প্ল্যান্ট কন্ট্রোল করা যায়, দেন আমরা হোয়াই নট উই উইল ট্রাই টু কন্ট্রোল উইডস অর হার্বস। তখনই ওইটা মাথায় আসলো এবং সর্বপ্রথমে যেটা নিয়ে কাজ করা শুরু হয়েছে সেটা হয়েছে, এখনো চলে, এখনো এটা চলে, এটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় 2,4-D। তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় অথবা পরীক্ষায়ও থাকে 2,4-D মানে কি। 2,4-ডাইক্লোরোফেনক্সি এসিটিক অ্যাসিড, একটু মাথায় রাখবা। 2,4-D আর একটা আছে 2,4-5-T। কেমিক্যাল কম্পোজিশন গুলো আমি জানি না, কিন্তু 2,4-5-T মানে হলো 2,4-5-ট্রাইক্লোরোফেনক্সি এসিটিক অ্যাসিড। এটা মনে রাখবা, এটা একটা রেভলিউশনারি তোমার মানে হার্বিসাইড, যেটা দিয়ে এখনো হার্বিসাইড কন্ট্রোল করা যায় আর কি। যাই হোক, তো ইম্পর্টেন্ট জিনিস হলো যে হার্ব আমরা জানি
মানে আমরা যদি প্ল্যান্টকে ভাগ করি, প্ল্যান্ট টাইপকে, একটা হলো হার্ব, আর একটা হলো শ্রাব, আর একটা হলো কি ট্রি, তাই তো? এগুলা তো তোমরা পড়ে আসছো, তাই না? জি স্যার। এখন মোস্ট অফ দা উইডস আর হার্ব ইন নেচার, ভেরি ফিউ উইডস আর শ্রাব। তো যে কারণে আমরা এটাকে হার্বিসাইড বলি। হার্ব, টু কিল দ্য হার্ব ইজ কল্ড হার্বিসাইড, টু কিল দ্য ইনসেক্ট ইজ কল্ড ইনসেক্টিসাইড, টু কিল মাইসেলফ ইজ কল্ড কি? সুইসাইড। সুইসাইড। ওকে, যাই হোক, তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি যখন হার্বিসাইড দিয়ে উইড কন্ট্রোল করব, এর কি জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কি জিনিসগুলো মাথায় রাখতে হবে? তোমরা তো স্লাইড দেখতে পারতেছো না? জি স্যার। জি স্যার। এই চারটা জিনিস ইম্পর্টেন্ট। সিলেক্টিভিটি, একটা সিলেক্টিভিটি হলো আমার জমিতে ফসল থাকবে, আগাছা থাকবে, কিন্তু আমি ওই হার্বিসাইড দেব, এমন হার্বিসাইড দেব যেখানে আমার ফসল ঠিকই থেকে যাবে, হার্বিসাইডটা মারা যাবে। ওইটা হচ্ছে সিলেক্টিভিটি। তারপরে টাইমিং অফ অ্যাপ্লিকেশন, কখন কোন সময়ে আমার এই হার্বিসাইড অ্যাপ্লাই করতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট ইন এ সেন্স। আমার ক্রপের প্রোডাকশন, ক্রপের লস হওয়ার আগেই দিতে হবে, এবং উইডের গ্রোথের মানে উইড ইনফেস্টেশন, হেভিলি ইনফেস্টেশনের আগে আমার ওই কাজ করতে হবে। প্লাস আরো কিছু জিনিস আছে, সয়েল কন্ডিশন, ক্রপ স্টেজ কন্ডিশন, বিভিন্ন জিনিস ফ্যাক্টর কাজ করে। তারপরে কি রেটে আমি অ্যাপ্লাই করতেছি, এটা আমরা সবাই জানি কি রেটে অ্যাপ্লাই করব, কারণ যে কোনো জিনিসেরই অ্যাক্সেস, এনিথিং ইজ ভেরি ভ্যারিড। আমরা জানি, আমরা ধরে নেই যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি বলো ওভারডোজ, যে কোনো জিনিস ওভারডোজ হইলেই, ওভারডোজ মানে হলো তোমার টক্সিসিটি সিমটম হয় আর হার্মফুল ইফেক্ট থাকবে। যে কোনো কেমিক্যাল, মনে রাখবা, যে কোনো কেমিক্যালের হার্মফুল ইফেক্ট থাকবে। আবার বিলো ডোজ, একটা কথা অলওয়েজ মনে রাখবা, আমি বললাম ইন টার্মস অফ মেডিসিন, যে কোনো কেমিক্যালের ক্ষেত্রে বলো, কেমিক্যাল স্পেশালি, লো ডোজ ইজ নো ডোজ। মনে রাখবা, লো ডোজ ইজ কি? নো ডোজ। জাস্ট রিমাইন্ড ইট। আমি যদি প্যারাসিটামলও খাই, আমার বডি ওয়েটের সাথে লিঙ্ক করে খাইতে হবে। বেশি খাওয়া যাবে না, জ্বর উঠলে কমও খাওয়া যাবে না। কম খেলে আমার কাজ করবে না, বেশি খেলে আবার টক্সিক সিমটম দেখা দিবে বিভিন্নভাবে। এটা আমরা আজকে একটু পড়ার চেষ্টা করব, পরে নেক্সট ক্লাসে আমরা আবার দেখব। তারপরে মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন মানে হলো কি, আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব এবং কি ফরম্যাটে গাছ সেক এটার উপরে কাজ করে। যাই হোক, তো তোমরা তো এটা পয়রাই আসছো, তারপর আমি একটু বলি হার্বিসাইডের সিলেক্টিভ হার্বিসাইডকে আমি যদি আবার দুইটা ভাগে ভাগ করি, সিলেক্টিভ বলতে কি বলছি, যেখানে প্ল্যান্ট থাকবে, ক্রপ থাকবে, উইড থাকবে, বাট আমার ক্রপ মারা যাবে না, উইড মারা যাবে শুধু, সেটাই হলো সিলেক্টিভিটি। আর নন সিলেক্টিভ হার্বিসাইড মানে হলো যত ধরনের গাছ আছে, যত ধরনের প্ল্যান্ট আছে ওইখানে, ক্রপ বলো, উইড বলো, যাই আছে, সেটাকে আমরা বলি নন সিলেক্টিভ হার্বিসাইড। তাহলে নন সিলেক্টিভ হার্বিসাইড গুলা হলো সাধারণত আমরা এই যে এমনি ওপেন প্লেসে তোমার মানে উইড মারার জন্য, উইড কিল করার জন্য, উইড ড্যামেজ করার জন্য আমরা এটা ইউজ করি। যাই হোক, আমরা সিলেক্টিভ হার্বিসাইড নিয়ে কথা বলি। তোমরা জানো মেথড আছে দুইটা, একটা হলো ফোলিয়েজ অ্যাপ্লাইড, আর একটা হলো কি? ফোলিয়েজ মানে কি? ফোলিয়েজ গাছ মানে গাছের উপরের অংশ যেটা আর কি, ফোলিয়েজ। একটা হলো ফোলিয়েজ অ্যাপ্লাইড, আর একটা হলো সয়েল অ্যাপ্লাইড, এটা মাথায় রাখবা। যাই হোক, তো সিলেক্টিভ তো বললাম, এই ফোলিয়েজ অ্যাপ্লাইড যেটা হলো গাছের উপরে আমরা দেব, সেখানে দুই ধরনের আছে, তোমরা অলরেডি পড়ছো, তারপর আমি একটু রিভিউ করে ফেলি। কন্ট্যাক্ট হার্বিসাইড এবং
একটা কন্ট্যাক্ট আর একটা ট্রান্সলোকেটেড অথবা সিস্টেমিক হার্বিসাইড। এটা খুব সিম্পল। কন্ট্যাক্ট মানে হলো তোমার গায়ে লাগবে, যেখানে জইলা যাবে, যেখানে যেখানে ডিসকালারেশন হবে, যেই জায়গায় যেখানে সেলগুলো মারা যাবে এবং আস্তে আস্তে প্ল্যান্টটা মারা যাবে, সেটা হলো তোমার কন্ট্যাক্ট হার্বিসাইড। এটা ভিতরে যাবে না। ভিতরে যে আমাদের মানুষের কথা বললো, গাছের কথা বললো, ভিতরে যে সিস্টেম গুলো আছে আমাদের গাছের ভিতরে এসে জাইলেম আর কি ফ্লোয়েম সিস্টেমের মাধ্যমে ভিতরে যাবে। এটা হচ্ছে সিস্টেমিক হার্বিসাইড বা ট্রান্সলোকেশন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আস্তে আস্তে ট্রান্সলোকেশন হয়। যেরকম আমাদের কথা যদি আমরা বলি, আমাদের কিছু ইনজেকশন শিরায় দিতে হয় আর কিছু ইনজেকশন মাসেলে দিতে হয়। মাসেলে দিলে এটা একটা পয়েন্টে কাজ করে, কিন্তু শিরায় দিলে কিন্তু এটা প্রতিটা পয়েন্টে গিয়ে গিয়ে ট্রান্সলোকেট হয়ে কাজ করে। যাই হোক, তো কন্ট্যাক্ট হার্বিসাইড কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রি প্লান্টিং আর একটা হলো পোস্ট প্লান্টিং। এই টার্মগুলো একটু মনে রাখবা। প্রি প্লান্টিং মানে হলো আমি সোয়িং বা ট্রান্সপ্লান্টিং এর আগে আমি জমি পরিষ্কার করার জন্য, অনেক সময় হাত দিয়ে পরিষ্কার করা, এখন ল্যাবরাস, জমি পরিষ্কারের জন্য আমি আগে 1 সপ্তাহ বা 10 দিন আগে আমি তোমার দিয়ে দেব। আরো আগে দিতে হয়, দিয়া তারপরে জমি ল্যান্ড প্রিপেয়ার করতে হয়। এটা হচ্ছে প্রি প্লান্টিং বা প্রি সোয়িং যেটাই বলো। এরপরে পোস্ট প্লান্টিং কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা প্রি ইমার্জেন্স আর একটা পোস্ট ইমার্জেন্স। এখন আমারে কেউ একজন বলো প্রি ইমার্জেন্স আর পোস্ট ইমার্জেন্স জিনিসটা আমার বোঝায় বলো। হচ্ছে গাছটা মানে চারাটা বেরোনোর আগে হচ্ছে দিতে হবে, চারা সুইং করার পরে কিন্তু চারাটা গজানোর আগে দিতে হবে। আর পোস্ট ইমার্জেন্সি হচ্ছে চারাটা গজানোর পর দিতে হবে। গুড। কারো কোনো কনফিউশন আই আছে? হ্যাভ এ কোশ্চেন স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আমরা বলছি কন্টাক্ট হার্বিসাইড, কিন্তু যদি স্যার প্লান্টিং এর আগেই দিই কিংবা ইমার্জেন্সির আগেই দিই, তাহলে স্যার কন্টাক্ট নিচে কিভাবে আসলো স্যার গাছের সাথে? সেটা গাছের সাথে বলতে সেখানে কি ঘাস থাকবে না, আগাছা থাকবে না? আমার একটা জমি আগাছা ভর্তি, আমি ওইখানে ক্রপ প্রোডাকশন করব, তাহলে ওইখানকার আগাছা তুমি কিভাবে কি কি উপায়ে পরিষ্কার করবা বলো তো? ও স্যার প্রি ইমার্জেন্স বলতে স্যার ক্রপের প্রি ইমার্জেন্স না, প্রি প্লান্টিং এ তুমি কি প্রি ইমার্জেন্সির কথা বলছো না প্রি প্লান্টিং এর কথা বলছো? স্যার আমি দুটাই বলতেছি আর কি স্যার, দুই ক্ষেত্রেই। আমি আবার ক্লিয়ার করি, এগুলা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হয়, এই জন্য আমি বললাম প্রি প্লান্টিং মানে হলো যে আমার ফসল উৎপাদনের আগে, আমার জমি তৈরি করারই আগে জমিতে প্রচুর ঘাস টাস আছে, আগাছা মানে বিভিন্ন ধরনের আগাছা আছে, আমার কোনো ক্রপ নাই ওখানে, তো সেখানে আমি তোমার একটা হার্বিসাইড আছে, এটা মনে রাখবা, গ্লাইফোসেট। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে, কিন্তু মূল নাম হচ্ছে গ্লাইফোসেট। সেটা আমি দিয়ে দেব, দিয়ে দিলে তোমার ওইখানে ঘাস মারা যাবে। তারপরে আমি ল্যান্ড প্রিপেয়ার করে আমি সোয়িং করব। সোয়িং করার এই যে এরপরে আসো তুমি পোস্ট প্লান্টিং। যেটা পোস্ট প্লান্টিং বলতে কিন্তু সোয়িং বা সিডিং বা ট্রান্সপ্লান্টিং সবই বোঝায়। পোস্ট প্লান্টিং বলতে প্রি ইমার্জেন্স বলতে, এখন প্রি ইমার্জেন্স বলতে কার বোঝাচ্ছি আমি? প্রি ইমার্জেন্স হলো অবশ্যই স্যার ক্রপের প্রি ইমার্জেন্স, কিন্তু যখন তুমি খেয়াল করবা, তোমরা ফার্দার যখন ক্রপ প্রোডাকশন করতে যাবা, একটা ক্রপ সোয়িং করলে ওই সময়ে সোয়িং এর সময় কিন্তু জমিতে কিন্তু অনেক আগাছা কিন্তু তোমার সব আগাছা কিন্তু মারা যায় না। তোমাদের অবশ্যই একটা টার্ম পরিচিত, নক্সাস উইড, NOXIOUS, নক্সাস উইড। জি স্যার। They are very difficult to control or eradicate তো tough but control। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক উইডের তোমার থাকে, উইডের পার্ট থাকে, অথবা অনেক উইডের সিডও ওই সময় ক্রপ উইডের সিডের সাথে জন্মাইতে পারে। এই জন্যই আর আমরা যেহেতু ল্যান্ড প্রিপেয়ার করে তোমার সোয়িংটা করি, তাহলে ল্যান্ড প্রিপারেশনের সময় থেকে কিন্তু কিছু কিছু উইড মাটির নিচ থেকে উঠে আসতে পারে, উইডের সিড আগে জার্মিনেট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে ক্রপ, এই জন্যই এটা ক্রপ জার্মিনেট করার আগেই দিতে হয়, যাতে উইড পার্ট বা আগে গজানো উইডের ক্ষেত্রে যাতে কোনো থাকে।
কোনো প্ল্যান্ট মানে উইটের গাছ থাকলে সেটা যাতে কন্ট্রোল করা যায়। এটা হলো কন্ট্যাক্ট হার্বিসাইড। আর সিস্টেমেটিকের ক্ষেত্রেও ঠিক সেম, জাস্ট এদের কন্ট্যাক্ট আর সিস্টেমেটিকের নামটা হলো যে এদের মেকানিজম, এটা কিভাবে কাজ করে এর উপর বেস করে এই নামটা আমরা বলি। যাই হোক, তোমরা কিছু হার্বিসাইডের নাম মনে রাখার চেষ্টা করবা। ট্রান্সলোকেশনের ক্ষেত্রেও কিন্তু এরা যেটা বলছি, systemic or translocated herbicide are those which kill the plant after absorption. এটা অ্যাবজর্ব করে প্ল্যান্ট পার্ট, মনে করো তোমার ইয়া দিয়া পাতা থেকে পাতা দিয়ে তোমার অ্যাবজর্ব করে, তারপর ধীরে ধীরে এটা সিস্টেমে যায়। সিস্টেমে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পরে তার ভিতরে সিস্টেমটাকে কলাপস করে দেয় এবং টোটাল প্ল্যান্ট মারা যায়। এটাই হলো ট্রান্সলোকেটেড হার্বিসাইড। সয়েল অ্যাপ্লাইড প্রি প্লান্টিং, পোস্ট প্লান্টিং বা যেই আগাছাগুলো সয়েলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয়। তবে ইন মোস্ট অফ কেসেস soil applied herbicides are pre-planting. In most cases, pre-planting or pre-emergence, post-emergence soil applied herbicide কম। যাই হোক, এগুলো হচ্ছে সিলেক্টিভের ক্ষেত্রে। আর নন সিলেক্টিভের ক্ষেত্রে তো কোনো কথা নাই। নন সিলেক্টিভের ক্ষেত্রে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে দাও, তুমি সব মেরে ফেলবা। নন সিলেক্টিভ মানে হলো আমার যা গাছ আছে আমি সব মেরে ফেলবো। যাই হোক, তো এগুলা গেল, এটা গেল ক্লাসিফিকেশন। তো মূলত সিলেক্টিভ হার্বিসাইডটা কাজ করে কিভাবে, অ্যাবজর্ব করে তার ফটোসিনথেসিস সিস্টেমটাকে ব্লক করে দেয়। ক্লোরোপ্লাস্ট সে ডেস্ট্রয় করে, ফটোসিনথেসিস সিস্টেমকে সে নষ্ট করে দেয়, যে কারণে তোমার ওখানে আর ফটোসিনথেসিস হয় না এবং ধীরে ধীরে গাছ মারা যায়। আরো ডিটেলস পড়তে গেলে সামনের দিকে ভবিষ্যতে পড়বা তোমরা। আচ্ছা, ওই যেটা বলতেছিলা অ্যাডভান্টেজ কি, লেস টাইম এন্ড লেবার রিকোয়ার্ড, লেস কস্ট ইজ রিকোয়ার্ড, খুব বেশি ইকুইপমেন্টও লাগে না, একটা স্প্রেয়ার লাগে, আর এখানে সয়েল ইরোশন হয় না। লেটস রিড দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ কেমিক্যাল মেথড অফ উইড কন্ট্রোল। তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি? একটা হলো, আমারে যদি বলো প্র্যাকটিক্যালি তোমাদের যদি আমি বলি যে তোমরা মনে করো কিভাবে হার্বিসাইড ইউজ করবা, যে আমি যে বাজার থেকে হার্বিসাইডটা কিনবো সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কোনটা কতটুকু পরিমাণ পানিতে মিক্স করে স্প্রে করতে হবে। এই নলেজটা অনেকের থাকে না থাকলে যেটা হয়, ওভারডোজ হয়ে গেলে গাছ মারা যাবে। আরেকটা হলো, এটা অবশ্যই এক্সেস ইউজটা এনভায়রনমেন্ট পলিউট করে। এক্সেস না, আমরা যে ডোজে দেই সেই ডোজে কিন্তু যে বায়োডাইভার্সিটি থাকে, সেই বায়োডাইভার্সিটি স্পেশালি তোমার যেই ফনা থাকে আর কি, তোমার ব্যাং বলো, সাপ বলো, মাছ বলো, বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস বা অর্গানিজমস বলো, সেগুলো কিন্তু মারা যাইতে পারে। আর সেগুলা কি স্টেরাইল হয়, ফার্দার আর এরা রিপ্রোডাকশন করে না। এটা একটা ইম্পর্টেন্ট, এটা ফাইন্ডিংসই আছে। যাই হোক, তো এটা ঠিক মতো যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি, এটা অবশ্যই হ্যাজার্ডাস ফর হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমাল হেলথ। ইম্পর্টেন্টলি তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি একজন সায়েন্স নিয়ে চিন্তা করো, সায়েন্টিস্ট হও, herbicide resistant weeds may develop using same herbicide year after year. এই যে তোমরা বলো তো আমাকে, কেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করতে নিষেধ করে, অ্যান্টিবায়োটিক খাইতে নিষেধ করে বলো তো? স্যার রেজিস্ট্যান্ট হয়ে যায়, ডোজ ঠিক মতো না নিলে স্যার রেজিস্ট্যান্ট হয়ে যাবে স্যার। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমি কন্টিনিউয়াস যদি একটা ইউজ করতে থাকি, তাহলে আমি যার এগেইনস্টে, যেই অর্গানিজমের এগেইনস্টে সেটা ইউজ করব, সেই অর্গানিজম কিন্তু একসময় ইয়ে হয়ে যায় আর কি, রেজিস্ট্যান্ট হয়ে যায়, সে আর কেয়ার করে না। আমি তোমার যত বকতে থাকি, আরে স্যার তো বকে, স্যারের তো স্বভাবই বকা, তো এটা আমার এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দেবো। কিন্তু মনে করো আমি সবসময় তোমাদের সাথে জেন্টাল বিহেভ করে, হুট করে একদিন এমন খেপা দিলাম, পরে মনে হলো যে স্যার নিশ্চয়ই খেপার কোনো ভ্যালিড রিজন আছে, ভ্যালিড কারণ আছে, দেন ওইটা কাউন্ট করবা। এটা হচ্ছে আমি সিম্পলি যে জিনিসটা বললাম আর কি। তো ওয়ার্ল্ড ওয়াইড এখন
হার্বিসাইড ইউজের মেজর একটাই প্রবলেম, এনভায়রনমেন্টাল পলিউশন। ওই যে যেটা বললাম না, নন রেসিডুয়াল, ওই যে রেসিডুয়াল ইফেক্ট খুব বেশি দিন থাকে না in most of the cases herbicide বা ইনসেক্টিসাইড, ফাঞ্জিসাইড যেটাই বলো, in most of the cases রেসিডুয়াল ইফেক্ট বেশি দিন থাকে না যদি প্রেসক্রাইবড ফর্মে অ্যাপ্লাই করা হয়। কিন্তু এখন একটাই সায়েন্স, মানে একটাই আলোচনার জায়গা, সেটা হলো হার্বিসাইড রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে অনেক ক্ষেত্রে। অনেক উইডি তোমার আর স্পেশালি আমাদের দেশে এটা এখন ওইভাবে শুরু হয় না, যেহেতু আমরা ওইভাবে বলতে করতে পারবো না, কিন্তু ডেভেলপ কান্ট্রি গুলোতে যারা অনেক আগে হার্বিসাইড ইউজ করা শুরু করছে, ওরা দে আর ফেসিং লটস অফ প্রবলেম। যাই হোক, তো এটা গেল আমাদের কেমিক্যাল উইড কন্ট্রোলের এবিট ইন্ট্রোডাকশন। আমরা এখন আসি টক্সিসিটি সিমটম। টক্সিসিটি সিমটম নিয়ে একটু কথা বলি। তোমাদের এরপরে কি ক্লাস? আর নাই স্যার। কেন শেষ? জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই টপিকটা প্লাস আরেকটা টপিক আছে, আমরা কালকে নেক্সট, হ্যাঁ আগামীকালে তো আশা করি শেষ করার চেষ্টা করবো, না হলে পরবর্তীতে আমরা আরেকটা ক্লাসে আমরা গল্প করবো, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে হার্বিসাইড অ্যাপ্লাই করলে উইডের উপরও টক্সিক সিমটম দেখা যায়, যে কারণে উইড মারা যায়। আবার কিন্তু মাঝে মাঝে ক্রপের উপরে কিন্তু টক্সিসিটি সিমটম দেখা যায়। অনেক সময় কিন্তু ঔষধ দিলে, এটা বাংলা ভাষায় যেটা বলা হয় আর কি গ্রাম দেশে, যে ঔষধ দিলে, ঔষধ বলতে সেটা ফাঞ্জিসাইড হইতে পারে, ইনসেক্টিসাইড হইতে পারে, ইভেন হার্বিসাইডও দিলে কিন্তু ক্রপের উপরে কিছু ইম্প্যাক্ট পড়ে। অনেক সময়, সব সময় না, হুট করে দেখা যায় কি হলো, কালকে ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পরে আজকে আমার এই অবস্থা হয়েছে। আর হার্বিসাইড তো আরো বেশি মানে কেয়ারফুল থাকতে হবে, কারণ হার্বিসাইড মানেই হলো তোমার হার্ব মারার জন্য, ক্রপ ও দ্য হার্ব। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা যে ইম্পর্টেন্ট, এখানে ক্রপ ইটসেলফ ইজ হার্ব and weed is also herb, so it's very important. হ্যাঁ, সো মানে কেয়ারফুল, খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, হার্বিসাইডের কারণে ক্রপে যে ইনজুরিটা হয় সে কি কি কারণে হইতে পারে, যেমন ধরো আনফেভারেবল এনভায়রনমেন্টে হার্বিসাইড অ্যাপ্লাই করা, যে এনভায়রনমেন্টে করার কথা না। হার্বিসাইড অ্যাপ্লিকেশনের কিছু টাইমিং আছে, কোন সময়ে করতে হবে, কোন এনভায়রনমেন্টে করতে হবে, প্রচন্ড বাতাস বা প্রচন্ড সূর্যালোক, এরকম তোমাদের এটা অবশ্যই এটা আছে, এটা তোমরা পড়বা বা পড়ছো। তারপরে রং ক্যালিব্রেশন অফ স্প্রেয়ার। ক্যালিব্রেশন অফ স্প্রেয়ার মানে কি? এই প্র্যাকটিক্যাল কিন্তু সবাই পড়ছো। ক্যালিব্রেশন মানে কি? স্যার কত প্রেসারে স্যার হার্বিসাইডটা দিব আমরা স্প্রেয়ার দিয়ে? হ্যাঁ, আর কেউ বলো। আর কেউ বলবো না? স্যার ক্যালিব্রেশন তো স্যার ক্যালকুলেশন ওই ওয়ার্ডটা থেকে আসছে, তো ক্যালিব্রেশন স্যার মানে কি অ্যামাউন্টে স্প্রেটা দিব সেই জিনিসটা বোঝায় না? হ্যাঁ হ্যাঁ, তোমরা দুইজনই ঠিক আছো। আলটিমেটলি কত প্রেসারে দিলে, কতটুকু জায়গায় আমি কতটুকু দিব, কতটুকু সময়ে যাবে, আমার নজল থেকে কতটুকু স্প্রে ভলিউম বের হবে, এই টোটাল জিনিসগুলাই কিন্তু ক্যালিব্রেশন। এখন রং ক্যালিব্রেশন অফ স্প্রেয়ার, আমি ক্যালিব্রেশন মানে হলো আমি আগে ঠিক করে নেব আমার এই স্প্রেয়ারের ক্যাপাসিটিটা কি। প্র্যাকটিক্যালে পড়ানো হয়েছিল যে ক্যালিব্রেশনটা কেন দরকার। আমার তো লেখাই আছে যে মানে আমার এই স্প্রেয়ারের ক্যাপাসিটি কি, কিন্তু আসলে অনেক সময় থিওরিটিক্যালি লেখা থাকলেও প্র্যাকটিক্যালি কিন্তু ক্যালিব্রেশন মানে কতটুকু মানে স্প্রে করা যায় থাকে না, অথবা আমি স্প্রেয়ার ইউজ করতে করতে পুরাতন হয়ে গেল, তার ক্যাপাসিটি কমে গেল, যে কারণে প্রতিটা সময় কিন্তু রং ক্যালিব্রেশনটা একটু মিউট করে নাও প্লিজ, যারা কথা বলতেছো অন্য ইয়াতে প্লিজ। রং ক্যালিব্রেশনটা যেটা হলো, সেটা হলো যে তোমার যদি ওভারডোজ হয়ে যায়, তুমি ক্যালিব্রেশন রং করছো, তাহলে সেক্ষেত্রে তোমার অতিরিক্ত তুমি স্প্রে করে ফেললা। অতিরিক্ত স্প্রে করা মানেই হলো তখন এটা গাছের উপরে টক্সিক ইফেক্ট হবে। আরেকটা হলো যে যেটা হলো যে আলটিমেটলি রং ক্যালিব্রেশন অথবা ইউজ অফ হায়ার ডোজ দ্যান দ্য রিকমেন্ডেড ওয়ান্স। অবশ্যই
রিকমেন্ডেড সবসময় একটা জিনিস মনে রাখবা, যখনই রিকমেন্ডেশনটা আসে, এটা তোমরাই দুদিন পরে যে কোনো ক্ষেত্রেই যেখানেই জব করো, তোমরাই তো ভবিষ্যৎ, তোমরা সায়েন্টিস্ট হবা অথবা যেখানেই চাকরি করো, প্রতিটা জিনিসেরই কিন্তু একটা রিকমেন্ডেশন আছে। তুমি ব্যাংকে চাকরি করলেও কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট থেকে পার ডে ম্যাক্সিমাম কত টাকা তোলা যাবে সেটাও কিন্তু একটা রিকমেন্ডেশন আছে। একটা চেক দিয়ে তুমি কত তুলতে পারবা সেটারও রিকমেন্ডেশন আছে। প্রতিটা জিনিসেরই, এই যে ওষুধের যে ব্যাপারটা রিকমেন্ডেড ডোজ, প্রতিটা জিনিসেরই রিকমেন্ডেড ডোজের হায়ার, আমি তার আগেও বলছি, হায়ার দিলেই এর টক্সিসিটি হবে, লোয়ার দেওয়া মানে হয়েছে কোনো এফিসিয়েন্সি হবে না, ইফেক্টিভ হবে না। তারপরে হলো অ্যাপ্লিকেশন অফ হার্বিসাইড নট এট দ্য রাইট প্লেস। আমার যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে অন্য জায়গায় যদি আমি দেই, মনে করো আমি ক্রপের উপরে দিলাম, আমার ক্রপের উপরে দেওয়ার কথা না, আমার এটা দেওয়ার কথা উইডের উপরে, তাহলে তো অবশ্যই ক্রপের তোমার টক্সিসিটি হবে। আবার দেখা যায় যে অ্যাপ্লিকেশন অফ হার্বিসাইড নট এট দ্য রাইট গ্রোথ স্টেজ অফ দ্য ক্রপ। যেমন ধরো ফ্লাওয়ারিং স্টেজে তুমি যদি হার্বিসাইড দাও, যতই তুমি উইডের উপরে দাও, কিছুটা হার্বিসাইড কিন্তু ক্রপের উপরে যায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফ্লাওয়ারিং হইলেও পলিনেশন হবে না। পলিনেশন বোঝো তো না? পলিনেশন বোঝো না? বোঝো তো না? বোঝো? জি স্যার। এই সে পলিনেশন হবে না, মানে ফ্লাওয়ারিং স্টেরাইল স্পাইকলেট হবে। স্টেরাইল স্পাইকলেট মানে হলো কি, তোমরা প্রপার্টিতে পড়ছো না? প্রপার্টি মরফোলজি পড়ানো হয়েছে? জি স্যার। তাহলে জি স্যার। স্পাইকলেট কি, স্পাইক কি, পেনিকেল কি বলো? জি স্যার, সব বলে পড়াচ্ছি। কি এগুলা? স্যার স্পাইক ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স স্যার। আর স্পাইক অথবা পেনিকেল হলো ইনফ্লোরেসেন্স। জি স্যার, স্পাইকুলেটও আছে। রাইস আর সরগমের ক্ষেত্রে হলো পেনিকেল। অথবা হ্যাঁ আর জি স্যার, রাইসে গেলে পেনিকেল স্যার। সরগমের স্যার স্পাইক। আর স্পাইকের মধ্যে স্পাইকলেট গুলা থাকে। স্পাইকলেট গুলা মানে হলো ইন্ডিভিজুয়াল যেই গ্রেন গুলা আর কি, যাই হোক যেগুলো গ্রেন হয়, যাই হোক যে টক্সিক সিমটম গুলা হয় সেগুলো আমরা একটু আজকে একটু দেখবো, আর বাকিটা কালকে দেখার চেষ্টা করব। 1 নাম্বার কি বলো, একজন পড়তো দেখি। ফেলিউর অফ স্প্রাউটেড সিড টু এস্টাবলিশ ইনটু হেলদি প্ল্যান্টস। অনেক সময় এই যে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, প্রি ইমার্জেন্স হার্বিসাইডের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন রেটটা 4 থেকে 8 কেজি পার হেক্টর, এই যে একটা বেন্থোকার্ব, এটা একটু ক্ষতি করে আলটিমেটলি। এই হার্বিসাইডটা যদি ইউজ করা হয়, প্রি ইমার্জেন্স হার্বিসাইড, আউটসাইজ কিন্তু ডাইরেক্ট সিডেড। আগে কিন্তু একটা মনে রাখবা, আমরাও ছোটকালে দেখছি, এখন তোমরা দেখো না, মনে হয় দেখার কথা না, যেটা স্পেশালি আমাদের যে আউটসাইজটা সেটা কিন্তু ছিটায় বোনা হয় বা হয়তো ছিটায় বোনা হয়তো ব্রডকাস্ট। তো সেই ক্ষেত্রে এই প্রি ইমার্জেন্স হার্বিসাইড তোমার ইউজ করলে সেটা অনেক সময় তার জার্মিনেশনটা কমায় দেয়, বা গাছের মধ্যে তোমার কিছু টক্সিসিটি হয়, স্প্রাউটেড সিডের মধ্যে কিছু টক্সিসিটি হয়, যে ফার্দার পরে আর ভালো গাছ হয় না। 2 নাম্বার হলো ডাইব্যাক অফ লিফ। ডাইব্যাক মানে কি? ডাইব্যাক স্যার আগা থেকে ডাল মরে যায় আস্তে আস্তে নিচের দিকে, ডাল মরে যায়, নিচের দিকে আস্তে আস্তে। এটা একটা টক্সিসিটি সিমটম। তোমরা যদি পারো একটু লিখে রাখো, টিচিং মেথড এক্সটেনশনে তোমরা পড়বা টিচিং মেথডস এন্ড টেকনিক্স, যে ইফেক্টিভ টিচিং মেথড এন্ড টেকনিক কি। তুমি একসাথে যদি মনে করো দেখা, লিখা, শোনা, 3টা অথবা এর মিনিমাম 2টা, যদি তুমি এখন দেখতেছো শুধু দেখা, লিখা এবং শোনা 3টা যদি একসাথে করো, তাহলে কিন্তু তোমরা ক্যাচ করতে পারবে বেশি করে। পারলে একটু নোট নিয়ে নাও। ডাইব্যাক অফ দ্য লিফ, এটা গেল। থিকেনিং অফ ডার্ক গ্রিন কালার এন্ড আপওয়ার্ড বেন্ডিং অফ দ্য লিফ, তোমার গ্রিন কালারটা হয় এবং এটা মোটা হয়ে যায়, পাতাটা মোটা হয় এবং উপরের দিকে আপওয়ার্ড বেন্ডিং মানে কি? বাঁকা হওয়া, উপরের দিকে পাতাটা বাঁকা হয়ে যায়। এটা একটা
4 নাম্বার আসো কার্লিং। কার্লিং মানে কিন্তু কুচকানো মানে বাঁকা হওয়া, অ্যান্ড ইনফ্লেকশন অফ দ্য লিফ মার্জিন। এগুলোও ইনফ্লেকশন মানে হলো তার নর্মাল অবস্থা থেকে নষ্ট হয়ে যাওয়া। তা পাতার যে মার্জিনগুলা নষ্ট হয়ে যায়, মার্জিনগুলা কুচকায়া যায়, মার্জিনগুলা গোল হয়ে যায়, কার্ল হয়ে যায়। তারপরে আসো ক্লোরোসিস। ক্লোরোসিস মানে হলো ক্লোরোফিলের অভাব। মনে রাখবা, ক্লোরোফিল মিনস লেক অফ ক্লোরোসিস, লেক অফ ক্লোরোফিল। ক্লোরোফিলটাই কিন্তু গাছের কালারের জন্য দায়ী। যাই হোক, কি হয়, ক্লোরোসিস হয় অথবা রিডিউস হয় বা ডিস্ট্রাকশন হয় যেটা ক্লোরোফিলটা। তো এটা অনেক সময় যেটা হয়, এই যে কিছু হার্বিসাইড আছে, যেমন ধরো গমে বা মিলেটসে আছে ট্রাইয়াজিন বা কার্বামেট। এই হার্বিসাইড গুলা তোমার টক্সিক সিমটম করে বেশি পড়লে। আচ্ছা, তোমরা আমার একটু বলো মিলেটস কি? মিলেট বা মিলেটস কি? স্যার স্মল গ্রেন সিরিয়াল গুলা। স্মল গ্রেন সিরিয়াল। অন্য একজন বলো তো স্মল গ্রেন সিরিয়াল গুলা কি কি, উদাহরণ বলো তো। স্যার চীনা কাউন। চীনা কাউন, গুড, ফাইন। নেক্সট, নেক্রোসিস ইন দ্য লিভস। নেক্রোসিস মানে টিস্যু মারা যায়, এবং নেক্রোসিস বলতে আসলে ইন মোস্ট অফ দ্য কেসেস পচে যাওয়া, যে জায়গাটা সেলগুলা টিস্যুগুলা পচে যাওয়াটা, ওইটাই আমরা নেক্রোসিস বলি। অনেক সময় হার্বিসাইড হায়ার ডোজে অ্যাপ্লাই করলে সেটা ওই জায়গার টিস্যুগুলা পচে যায়, মারা তো অবশ্যই যায়। মোটলিং ইন দ্য লিভস। মোটলিং মানে হলো কিছু ইরেগুলার শেপের ডিসকালারেশন হয়। সবুজ কালার গুলা, বিভিন্ন পাতার বিভিন্ন কালার, সবুজ কালার গুলা নষ্ট হয়ে যায়, ছোপ হয় আর কি, সেটাকে আমরা বলি মোটলিং। তো এটাও তোমার কটনের মধ্যে খুব প্রমিনেন্ট দেখা যায়। কটনের ক্ষেত্রে এমিট্রল এক ধরনের, এটার বলা হয় এমিট্রল, একটা হার্বিসাইড আছে, সেটা অ্যাপ্লাই করলে সেটা অনেক সময় এই টক্সিসিটি গুলো দেখা যায়। তারপরে ব্লচিং ইন দ্য লিভস। ব্লচিং হলো এর আগে বলছি যেটা, এই মোটলিংটা মানে বিভিন্ন শেপের ইরেগুলার শেপ, বোঝা যাবে না, এটা কোনো তোমার ডিফাইন না কিরকম হবে, বিভিন্ন রকম ক্লোরোসিস হয়, ক্লোরোফিল নষ্ট হয়। আর এখানে ব্লস মানে হচ্ছে কিন্তু পড়ে যাওয়া, সোজা আলাপ পড়ে যাওয়া, এটা পড়ে যাওয়ার মতো ইরেগুলার স্পট দেখা যাবে, সেটা হলো তোমার। এবং এটা সাধারণত দেখা যায় টমেটো, বিনস, মেজ, বার্লি, স্পাইনাচ এগুলোর ক্ষেত্রে দেখা যায়। তারপরে আসো ফরমেশন অফ লুপ লাইক স্ট্রাকচার। লুপ, এই যে দেখো লুপ লাইক স্ট্রাকচার হয়। যেমন ধরো আমরা বলি যখন ফার্স্ট টিলার হয় তখন সিডলিংস গুলা বাইকা যায়, কিংড মানে বেঁকে যাওয়া, শার্প বেন্ডিং আর কি, শার্প বেন্ডিং, যেটা খুব কিন বেন্ডিং হয়। এবং দ্বিতীয় পাতাটা আর নর্মালি গজাইতে পারে না। একটা টিলারের থেকেই তখন ফার্স্ট টিলার, প্রাইমারি টিলার থেকে সেকেন্ডারি টিলার, তারপরে টারশিয়ারি টিলার। প্রাইমারি টিলার যখন বেন্ডিং হয়ে যায় তখন এই গোড়াতে কিন্তু আর তখন পাতা বের হয় না, আর তখন আর গাছ বেরোতে পারে না। এটাই হলো লুপ লাইক স্ট্রাকচার। এরকম লুপ লাইক স্ট্রাকচার হয়, এগুলা হচ্ছে তোমার স্পেশালি এক্সেস ডোজ বা ইরেগুলার ডোজ অফ হার্বিসাইড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম সিমটম দেখা যায়। অনেক সময় ওয়াটার সোকড অ্যাপিয়ারেন্স, দিজ আর ইউজুয়াল অ্যাকিউট সিমটম অফ প্যারাকুয়াট ট্রিটেড প্ল্যান্টস। ওয়াটার মনে হয় যে তোমার পানি ভিতরে, মানে সে মানে গাছের মধ্যে পানি হয়ে রয়েছে, পানি ঢুকা রয়েছে, অথবা পানি যারা ভিজা আছে এরকম মনে হয়। এটা সাধারণত প্যারাকুয়েট একটা হার্বিসাইড আছে, সেটার ক্ষেত্রে অ্যাক্সেস পড়লে এটা হয় আর কি। তারপরে টিউবার লিফ বা অনিয়ন লিফ, অনেক সময় রাইসেও দেখা যাচ্ছে টিউবারের লিফের মতো মনে হয়, আলু জাতীয়, অথবা অনিয়ন লিফের মতো মনে হয়, পেঁয়াজের পাতার মতো মনে হয়।
পেঁয়াজের পাতার মতো মনে হয়। এগুলো হলো তোমার এই 2,4-D যদি অ্যাক্সেস পরে তাহলে সেটা হয় আর কি। আর হলো টেম্পোরারি চেক অফ গ্রোথ। চেক অফ গ্রোথ মানে হলো তোমার পোস্ট ইমার্জেন্সি হার্বিসাইড যদি অ্যাক্সেস পরে তার অনেক সময় ক্রপের গ্রোথটা রিডিউস হয়ে যায়, স্ট্যান্টিং হয়ে যায়, থাইমা যায় এবং আমাদের হিউম্যানেও কিন্তু এই জিনিসগুলো আছে। অনেক সময় তোমাদের ডাক্তার যারা আছে তোমাদের রিলেটিভ থাকলে তোমরা ডাক্তার যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলবা যে কিছু কিছু মেডিসিন কিন্তু অ্যাক্সেস খাইতে দেওয়া হয় না। অ্যাক্সেস খাইতে দেওয়া হয় না বাচ্চাদেরকে, কারণ অ্যাক্সেস খাইতে দিলে কিন্তু পরে আর ফার্দার এদের গ্রোথ থাইমা যায়, গ্রোথ আর হয় না বিভিন্ন কারণে। এই যে তোমার উইডের ক্ষেত্রেও ঠিক সেম, অনেক সময় গ্রোথ উইড যদি তুমি উইডিসাইড অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ক্রপে যদি পরে সেক্ষেত্রে ক্রপের গ্রোথ থেমে যাবে। তারপরে রিডাকশন ইন লিফ নাম্বার অ্যান্ড প্ল্যান্ট হাইট, তোমার তার ফিজিওলজিক্যাল যে ডিস্টরশন হয়, তারপরে তার প্ল্যান্ট হাইটটা সাধারণত একটা গাছ বাড়ে কিন্তু দেখবা যে তোমরা ধান গাছ যদি খেয়াল করে থাকো নোড ইন্টার নোড থাকে, বাংলা আমরা বলি পর্বসন্ধি বা পর্বসন্ধি। নোড ইন্টার নোডে ইলেঙ্কেশনের মাধ্যমে দুইটা নোডের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে আমরা ইন্টার নোড বলি। এগুলা একটার পর একটা বাড়ার কারণে কিন্তু তোমার গাছ বাড়ে। আলটিমেটলি হার্বিসাইড ইউজ করলে কিন্তু অনেক সময় এক্সেস হার্বিসাইড ইউজ করলে তোমার এই নতুন পাতাটা ছোট হয়, অনেক সময় পাতার সংখ্যাও কমে যায়, প্লাস ইন্টারনোড তোমার ফরমেশনটা হয় না, প্লাস হইলেও ইন্টারনোডটা শর্টেন হয়, ছোট হয়, যে কারণে গাছ ডুয়ার্ফ গাছ হয়। ফরমেশন অফ অ্যাবনর্মাল স্পাইক, যেটা বলতেছিলাম স্পাইক কি, অনেক হার্বিসাইড দিলে অ্যাবনর্মাল স্পাইকলেট হয়, যেগুলো পরবর্তীতে জেনারেশনেও যেগুলো তোমার যার ইফেক্ট দেখা যায়। জিনিসটা হয়েছে যে অ্যাবনর্মাল স্পাইকটা কিভাবে হয়, তুমি দিলা তার ভিতরে আমরা মানে হিউম্যান থেকে ওয়ার্ল্ডের যে কোনো অর্গানিজম, আইদার প্ল্যান্ট বলো, অ্যানিমেল বলো, হিউম্যান বিং যা বলো তুমি, উই অল আর কন্ট্রোলড বাই জিনস। জিন মানে কি? জিন বলতে কি? স্যার স্লাইড দেখা যাচ্ছে না জিনের স্যার। একটা নির্দিষ্ট অংশ। তার স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না স্যার। জিন মানে কি বলো? এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। জিন মানে কি বলো? স্যার একটা ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ। আচ্ছা, যাই হোক, আমাদের হিউম্যান বডিটা কি দ্বারা কন্ট্রোলড? এটি মনে আছে? বলতে পারবা এটিজিসি কি? নিউক্লিওটাইড। আমাদের বেস পেয়ার গুলা, তাই না? এই জিন দ্বারা আমরা কন্ট্রোলড। আমরা বলতে যত লিভিং বিং আছে সুতরাং সেক্ষেত্রে অনেক সময় শুধু হিউম্যান মানে এনিমেল বা প্ল্যান্টের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে বলবা, আস্তে আস্তে পড়বা তোমরা, আরো বড় হইলে আর একটু থার্ড ইয়ার ফাইনাল ইয়ারেও পড়বা তোমরা এগুলা। অনেক সময় ভিতরে জিনগত চেঞ্জ হয়ে যায়। জিনগত চেঞ্জ হলে তখন তার মধ্যে অ্যাবনর্মালিটি দেখা যায়, নর্মাল গ্রোথ হবে না। এই যে এখানে অ্যাবনর্মাল স্পাইক হয়, এবং এই অ্যাবনর্মাল স্পাইকটা তুমি স্পাইক থেকে যে স্পাইকলেট হয় পরবর্তীতে তুমি যদি সোয়িং করো সেখানেও তোমার আবার স্লাইড দেখা যায় না। স্লাইড দেখা যাচ্ছে না। সেখানেও আবার অ্যাবনর্মাল স্পাইকলেট হয়। ডিস্টার্ব করতেছে কেন? যাই হোক, এরপর আসো ইনহিবিশন অফ রুট গ্রোথ, ফরমেশন অফ স্টাবি রুট অ্যান্ড থিকনিং অ্যান্ড শর্টেনিং অফ ট্যাপ রুট। তার রুট সিস্টেমটাকেও বিকল করে দেয়। এক্সেস হার্বিসাইড পড়লে ক্রপের রুট সিস্টেমও বিকল হয়ে যায়। যেমন ধরো ডালাপন একটা হার্বিসাইড আছে, সেটা মেজের ক্ষেত্রে CDDA, এটা আসলে হার্বিসাইড এক পুরোটাই কি আমি বলতে পারবো না। বার্লিতে অথবা PA মটরশুটিতে। ট্রাইফ্লোরালিন এটা কমন হার্বিসাইড, কটন, সয়াবিন, মেজে, অনিয়নে, সানফ্লাওয়ারে হয়। নাইট্রালিনও তোমার যদি অ্যাক্সেস পরে হুইট, কটন, মেজের ক্ষেত্রে টক্সিসিটি সিমটম দেখা দেয়। তাহলে আমি যদি খুব আবার একটু প্রথম থেকে ইয়াগুলা বলি, পয়েন্টগুলা বলি। একটা তো বলছি তোমার অ্যাপ্লিকেশন অফ কি কি কারণে টক্সিসিটি সিমটম হতে পারে। একটা হচ্ছে আনফেভারেবল এনভায়রনমেন্ট, যেটা বলছি যে ঝড়ো হাওয়া,
অথবা অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত হিউমিডিটি, বৃষ্টির দিন, অথবা প্রচন্ড খরা, অথবা আনটাইমলি মিড ডেতে সাধারণত এগুলো অ্যাপ্লাই করার টাইম থাকে। যাই হোক, তারপরে রং ক্যালিব্রেশনের কারণে আমি ডোজ ঠিক হলো না, ওভারডোজ পড়ে গেল। তারপরে আমি নর্মালি আমি জানার পরে আমি ইচ্ছা করে আমি মনে করলাম, অনেক সময় আমরা পণ্ডিতি যেটা করি আর কি, সবাই করি পণ্ডিতিটা, বুঝা করি না বুঝা করি, সেটা হলো যে রিকমেন্ডেড ডোজ, যে আমার এটা বলা হয়েছে, বলছে ডাক্তার, আরে ডাক্তার কি জানে, আমি তো এটা খাইলে আমার হবে না, আমি জানি, এই জন্য হায়ার ডোজ দেওয়া হয়। অনেক সময় ডাক্তারটা কিন্তু ওই মোস্ট অফ দ্য ডক্টরস ইন মোস্ট কেসেস, দ্য হিউম্যান ডক্টর বলো, প্ল্যান্ট ডক্টর বলো, এনিমেল ডক্টর বলো, যেটাই বলো, তোমরা তো ইনশাল্লাহ প্ল্যান্ট ডক্টর হবা, ও রিকমেন্ডেড ডোজটা কিন্তু বিভিন্ন জিনিস চিন্তা করা দেওয়া হয়। সো এটা মাথায় রাখবা। তো রিকমেন্ডেড ডোজের সে বেশি গেলে সেটা তোমার টক্সিক হয়। তারপরে অ্যাপ্লিকেশন অফ হার্বিসাইড নট এট দ্য রাইট প্লেস, এটা মাথায় রাখবা। অ্যাপ্লিকেশন অফ হার্বিসাইড নট এট দ্য রাইট গ্রোথ স্টেজ, যেটা বলছি, এখন ফ্লাওয়ারিং স্টেজে অথবা একেবারেই সিডলিং স্টেজে, একদম কচি পাতা, সে নর্মালি বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ থাকে। এই যে করোনায় বয়স্ক লোক এবং বাচ্চারা যদি ইফেক্ট করতেছে না, বয়স্ক লোক মারা যাচ্ছে কেন? কারণ তাদের ইমিউনিটি সিস্টেম একেবারেই দুর্বল, অথবা তারা কোনো কারণে ফিজিক্যালি অসুস্থ থাকে, ডায়াবেটিস থাকে, কিডনিতে প্রবলেম থাকে, হার্টে প্রবলেম থাকে, কারণ কোনো না কোনো ভাবে এরা সেন্সিটিভ, দে আর সেন্সিটিভ, যে কারণে করোনাটা এফেক্ট বেশি করতেছে। এই ক্ষেত্রেও কিন্তু ক্রপের বিভিন্ন স্টেজ আছে, তোমরা ফার্স্ট ইয়ারের পড়ার কথা, রাইসের স্টেজ গুলো পড়াইছে মনে হয় অ্যাগ্রোনমিতে, বিভিন্ন স্টেজ আছে, সেই স্টেজ, রাইট স্টেজ চুজ করে কিন্তু হার্বিসাইড অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা কি এর একটা থাম্ব রুল জানো, যে কোন নর্মালি প্ল্যান্টের কত দিনের মধ্যে ইয়া করতে হয়, এই মানে উইড কন্ট্রোল করতে হয়, জানো নাকি বলো? স্যার 30 দিন। একটা থাম্ব রুল আছে কিন্তু, আমারে বলো তোমরা, দেখি আমি একটু শুনি কি বলো তোমরা। একজন বলছে 30 দিন, বাকিরা বলো। স্যার ক্রপের অনুযায়ী স্যার ক্রপের 1/3 ডেতে। রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং, এটা সবসময় মনে রাখবা। এখন সুগার কেনের ডিউরেশন হয়েছে 9 থেকে 12 মাস, তাহলে সুগার কেনের ওই যে ক্রিটিক্যাল গ্রোথ পিরিয়ড বলে, অথবা আমরা নর্মালি উইড ফ্রি রাখবো কয়দিন, এইটা হচ্ছে ব্যাপার। মানে ইন মোস্ট অফ দ্য কেসেস থাম্ব রুল হলো প্রথম 1/3 যদি আমরা উইড ফ্রি রাখি, পরবর্তীতে যদি উইড হয়ও আমার কিন্তু আর ওইটা সমস্যা নেই, মানে কারণ উইড হইলে আর উইড তখন গাছের সাথে ইয়া করতে পারবে না, কম্পিটিশন করতে পারবে না। বোঝা গেল কথাটা? এখন কথা হলো স্যার কম্পিটিশন না করলেও তো আমার তো ওইখানে উইড হচ্ছে জমিতে, এখন আমি যদি আমি পুরা ক্রপ গ্রোথ স্টেজেই আমি হার্বিসাইড বা ম্যানুয়াল বা মেকানিক্যালি আমি কন্ট্রোল করতে পারবো, বাট ওইটা আমার কি হবে না, ইকোনমিক হবে না, আমার কস্ট অফ প্রোডাকশনের সাথে এটা প্রোডাকশন অনেক বেড়ে যাবে, আমার রিটার্ন ঠিক মতো আসবে না, আমার ফলন যেটা হবে তার তুলনায় খরচ বেড়ে যাবে। যে কারণে কিন্তু ওই যে কোন কতটুকু কয়দিন পর্যন্ত আমি উইড ফ্রি রাখবো জমি, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, তো এই যে তোমাদের ফর্মটা দিলাম, তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, অ্যাটেন্ডেন্স শিট পাইছো, ফর্ম পাইছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন যেটা বলতেছিলাম, যেই তোমরা একটু ফিল আপ করো, আর আমরা জাস্ট বললাম যে সিমটম গুলা কি কি হয়, একদম সিমটম গুলা কিন্তু দেখো, জার্মিনেশনের সমস্যা হয়, জার্মিনেশন হইলে অনেক সময় মানে টক্সিক সিমটম যেই জিনিসগুলা, অনেক সময় তোমার হেলদি প্ল্যান্ট হয় না, কুসকানো প্ল্যান্ট হয়, বা বাঁকা প্ল্যান্ট হয়, লিন এন্ড থিন হয়, অ্যাবনর্মাল প্ল্যান্ট হয় আর কি। তারপরে তোমার লিপগুলা তোমার ডাইব্যাক হয়, ডাইব্যাক মানে উপর থেকে মানে মারা যাওয়া, থিকেনিং অফ গ্রিন কালার, মানে গাছে প্রচুর মানে পাতাটা খুব ডার্ক গ্রিন হয় এবং মোটা হয়, এবং উপর থেকে বাইকা আসে। তারপরে আসে তোমার লিফ মার্জিন, পাতার মার্জিন গুলোও নষ্ট হয়ে যায়, কার্ল হয়। তারপরে আসে ক্লোরোসিস, যেটা বলছি, ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। ক্লোরোফিল নষ্ট হলে তো তোমার ফটোসিনথেসিস নষ্ট হয়ে যায়। তারপরে আসো নেক্রোসিস ইন দ্য লিভস। তারপরে আসো মোটলিং ইন দ্য লিভস। ব্লসিং বলছি, বার্নিং হয়, লিপ বার্নিং হয়, ঝলসে যাওয়া, এটা খুব কমন একটা সিমটম। অতিরিক্ত পরিমাণে
হার্বিসাইড বা ফাঞ্জিসাইড বা ইনসেক্টিসাইড যেটাই দাও ঝলসায়া যায় পাতাগুলা এবং আস্তে আস্তে মারা যায়। তারপরে বলছে স্পেশালি এটা ইয়ার ক্ষেত্রে, এই গ্রামীণ ফ্যামিলির ইয়ার ক্ষেত্রে, তোমার রাইসের ক্ষেত্রে এটা বেশি হয়, যেটা তোমার টিলারিং আর হয় না, লুপ লাইক স্ট্রাকচার হয়। তারপরে হয় ওয়াটার সোকড অ্যাপিয়ারেন্স, ওয়াটার মনে হয় যে পানি খাইয়া রয়েছে এরকম একটা অ্যাপিয়ারেন্স মনে হয়। ফরমেশন অফ টিউবার লিফ বা অনিয়ন লিফ, আলু পাতার মতো অথবা পেঁয়াজ পাতার মতো মনে হয়। তারপরে তোমার গ্রোথটা টেম্পোরারিলি গ্রোথ থাইমা থাকে। এরপরে আসো কি বলছি, রিডাকশন ইন লিফ সাইজ অ্যান্ড প্ল্যান্ট হাইট। তারপরে ফরমেশন অফ অ্যাবনর্মাল স্পাইক, ইনহিবিশন অফ root growth, formation of stubby root and thickening and shortening of taproot। মানে রুট সিস্টেমটাকেও বিভিন্নভাবে ইনহিবিট করে, ডেস্ট্রয় করে, ড্যামেজ করে। এই জিনিসগুলো হলো, এগুলো একটু তোমরা স্টেজ ওয়াইজও চিন্তা করতে পারো যে পাতাতে কি প্রবলেম হয়, গাছে কি প্রবলেম হয়, স্পাইকে কি প্রবলেম হয়, রুটে কি প্রবলেম হয়, স্টেমে কি প্রবলেম হয়, গ্রোথে কি প্রবলেম হয়, এভাবে দেখতে পারো। তো নেক্সট ক্লাসে আমরা আলটিমেটলি উইডের উপর কি প্রবলেম হয়, মোর অর লেস প্ল্যান্টে যা হয়, ক্রপে যা হয়, উইডে তাই হয়। আমরা তারপরও নেক্সট ক্লাসে এগুলো আবার একটু দেখার চেষ্টা করব, উইডকে কিভাবে নষ্ট করে, উইডের মধ্যে কি টক্সিসিটি সিমটম হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আর একটা জিনিস, আমরা এটা খুব বেশি দেখার কিছু নাই, এটা আসলে তোমাদের জাস্ট আমি এটা না, তোমাদের আমি জাস্ট ইয়ে করব। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হলো যে হার্বিসাইডাল উইড কন্ট্রোল ইন মেজর ক্রপস। তোমরা কি ফর্ম ফিল আপ করতে পারতেছ? জি স্যার। আচ্ছা, হার্বিসাইডাল উইড কন্ট্রোল ইন মেজর ক্রপস, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা এই জিনিসটা আসলে এটা নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নাই। তোমরা দেখো স্লাইডে একটু খেয়াল করো। এখানে মেজর ক্রপস বলতে আমাদের দেশের যে মেজর ক্রপস সেটা হলো যে এই যে রাইস, তারপরে জুট, হুইট, সুগার কেন, টি, কটন। এখন আরো অনেক ক্রপ আসছে। ইম্পর্টেন্টলি যে জিনিসটা তোমরা একটু টাইটেলটা একটু দেখার চেষ্টা করো, হার্বিসাইডাল উইড কন্ট্রোল ইন ক্রপস ইন বাংলাদেশ। এখন কথা হলো যে আমি তোমাদের জাস্ট শিখাই দেব, কিন্তু আমি যে জিনিসগুলো বলবো এক্স্যাক্টলি সে বাজারে গেলে, দোকানে গেলে তুমি ওই হার্বিসাইডটা নাও পাইতে পারো। কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। যেমন ধরো জাস্ট সিম্পলি আমি একটা বলি, এখানে আমি বললাম যে ওই যে ব্রডকাস্ট মানে ছিটাইয়া বুনে যে ধানগুলা, সেগুলোর ক্ষেত্রে সেলিক্স একটা হার্বিসাইড তোমরা ইউজ করবা। তুমি ওই বাজারে গেলে বলবো যে ভাই সেলিক্স তো নাই, এটা কোন কোম্পানির? সেক্ষেত্রে তোমার যদি এই হার্বিসাইড গ্রুপটা জানা থাকে, হার্বিসাইড গ্রুপ বলতে যে 2,4-D, বুটাক্লোর, এই যে 2,4-D, অথবা এই যে তোমার দেখো এই যে মিক্সার, দুইটা হার্বিসাইডের মিক্সার, এই যে বেনসালফুরন, মিথাইল আর এসিটাক্লোর, এইরকম যদি তোমার জানা থাকে সেই ক্ষেত্রে, কারণ অনেক হার্বিসাইড অনেক দোকানদাররা রাখে না, এই যে মনে করো চেঞ্জার, আমি বলে দিলাম তুমি চেঞ্জার দাও, ভালো, এটা ভালো, তুমি দোকানে যে চেঞ্জার পাইলে না, তখন বলে যে স্যার এটা কি দিল, যে তো পাওয়াই যায় না। অনেক সময় ডাক্তাররা প্রেসক্রিপশন দেয়, অনেক দোকানে পাওয়া যায় না। অনেক ডাক্তার কিন্তু জানে, অনেক ডাক্তার কিন্তু বইলা দেয় এটা এইখানে পাবেন, না পাইলে এই ওষুধ, না পাইলে এই ওষুধটা নিয়েন, প্যারাসিটামল না পাইলে নাপা নেন, নাপা না পাইলে এইস নেন, এভাবে কিন্তু বইলা দেয়। তো ওই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু। তো আমি জাস্ট তোমাদের এই লিস্টটা আমি তোমাদের দিয়ে দেব, তোমরা নেক্সট ক্লাসে আমি আলাপ করব। এই যে কেউ ইয়াতে চ্যাট বক্সে একটু ইমেল অ্যাড্রেস পাঠাতো, আমি এখনই দিয়ে দিচ্ছি, এই স্লাইডটা দিয়ে দেবো। আমরা নেক্সট ক্লাসে প্রয়োজনে একটু আলাপ করব। মানে জিনিসটা হচ্ছে তোমার জানতে হবে কোন ক্রপের জন্য কি দিবা এবং কখন দিবা, প্রি ইমার্জেন্স হার্বিসাইড কি আছে, পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড কি আছে, এবং প্রি ইমার্জেন্স গুলো কখন অ্যাপ্লাই করতে হয়, পোস্ট ইমার্জেন্স গুলো কখন অ্যাপ্লাই করতে হয়, এবং কোন কন্ডিশনে অ্যাপ্লাই করতে হয়, সেটা ইম্পর্টেন্ট। কেউ একজন তোমাদের
ইমেল অ্যাড্রেস যদি দিয়ে থাকো, কোনটায় দেবো? সবগুলো তো দেওয়া সম্ভব না। একজন বলো, আশিক রে দেবো না মাহফুজ রে দেবো না আহসান রে দেবো? একটা দিলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি প্রথম জনরে দেই, আশিক। আচ্ছা, তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আর কালকে 9টায় না, তাই না? নেক্সট ক্লাস? জি স্যার, কালকে 9টায়। আচ্ছা, কালকে 9টায় আশা করি আমরা শেষ করে ফেলবো।